ভোরের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানিয়েছেন। বিদেশ যাত্রার আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। ৫ আগস্ট সরকার পতনের পর বেগম জিয়া মুক্তি পরবর্তী প্রায় ৫ মাসে স্থায়ী কমিটির সদস্যরা বিভিন্ন সময় সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে। তবে এই প্রথম ফিরোজায় একসঙ্গে স্থায়ী কমিটির সব সদস্য। রোববার রাত ৮টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসতে শুরু করেন স্থায়ী কমিটির সদস্যরা। আগামী ৭ জানুয়ারি রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে খালেদা জিয়ার। লন্ডনে যাওয়ার আগে নেত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সারতেই এই আগমন। আগামী ৭ তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় জানাতে, যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন। চিকিৎসার জন্য দেশ ত্যাগের আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের পাশে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। এর আগে ২ সপ্তাহ লন্ডন সফর শেষে রোববার দুপুরে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য এখনো উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপি। গণতান্ত্রিক পরিবেশে এবং বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। দেশে নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে বিএনপি স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। আর 18 মামলা খারিজ হলেই সব মামলা মুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছর আগে প্রথম যে মামলায় গ্রেফতার করা হয় তারেক রহমানকে এবং রিমান্ডের নামে করা হয় নির্যাতন, চাঁদাবাজির সেই 4 মামলা বাতিলের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আইনজীবী বলছেন, তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় সবাই, তবে মামলার ওপর তা নির্ভর করছে না। আফজাল হোসেনের রিপোর্ট। মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মামলার এফআইআরে আছে 1 কোটি টাকার চাঁদা দাবি, কিন্তু কে চাঁদা দাবি করেছেন সেটা নেই। জনাব তারেক রহমান সাহেবকে সেই মামলায় সোনেরেশ দেখানো হয়েছে, টাকাগুলা কোথায় গিয়েছে সেই হদিশটাও নেই। তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছে। বিএনপির আইনজীবীরা বলছেন, আরও 18-19টি মামলা খারিজ হলেই সব মামলা মুক্ত হবেন তারেক রহমান। 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে, এখন গোটা মিলিয়ে আর মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। 2008 সালের 11 সেপ্টেম্বর কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই দলকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন যেভাবে কলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধারে যা করা লাগে সবই করবে কমিশন। রোববার সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন নির্বাচন কমিশনাররা। একই অনুষ্ঠানে সিএসি এএমএম নাসির উদ্দিন বলেন, 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। 20 জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর আগে রোববার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিলেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকরা।
সকালে প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে অংশ নেন সিএসসি সহ অন্য কমিশনাররা। এ সময় ভোটার তালিকা হালনাগাদে স্বচ্ছতার উপর জোর দিয়ে কমিশনাররা বলেন, নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা করা লাগে তার সবটুকুই করবে কমিশন। টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না। এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। যদি কারোর কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে, দয়া করে আল্লাহর ওয়াস্তে এ কাজে সম্পৃক্ত হবেন না। নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব। ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করারও নির্দেশ দেন কমিশনাররা। 4 জন কমিশনারকে আমি মনে করি 4টা ছাঁকনি, এখানে কোনো না কোনো ছাঁকনিতে সেটা আটকা পড়বে। ইতিমধ্যে এরকম একটা ঘটনা যেটা অনেক পরে হওয়ার কথা ছিল সেটা এসে গেছে অনেক আগে, তো সেরকমই ছাঁকনিতে আটকা পড়ে গেছে। ভোটার লিস্ট যত সুষ্ঠু হবে নির্বাচনও ততটাই গ্রহণযোগ্য হবে। অনেক ফ্যাক্টর কাজ করে, কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোষাতে চাই। 40টি ব্যাচে প্রায় 1000 জন প্রশিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে। পরে এই প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করা হবে। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার করাই সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি। রোববার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিছুদিনের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার, তবে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে, তো সেই আলোকেই এটা একটা ড্রাফটিংটা হবে। আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করাই সরকারের অগ্রাধিকার বলেও জানান প্রেস সচিব। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ, আরো অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। এদিকে ইউরোপের রাষ্ট্রদূতদের কাছে সরকারের অনুরোধের প্রেক্ষিতে এরই মধ্যে ভারতের পরিবর্তে অন্য কয়েকটি দেশে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে 3টি দেশ। বুলগেরিয়া তাদের ভিসার বিষয় ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে স্থানান্তর করার কথা আগেই জানিয়েছিল। রোমানিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডে তাদের দূতাবাসে বাংলাদেশি ছাত্রদেরকে ভিসা দেওয়ার কথা জানিয়েছে। কাজাকিস্তান জানিয়েছে যে তারা ব্যাংকক থেকে বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে ভিসা দেবে। সাগররুনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নতুন করে পিবিআই তদন্ত করছে বলেও জানান প্রেস সচিব। এই সাগররুনির কেসটা আমাদের সবার একটু খুব হৃদয়ের একটা বিষয়। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাইদ নিহতের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া 56 শিক্ষার্থীকে 1 ও 2 সেমিস্টার এবং 15 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার দুপুরে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সভায় আবু সাইদ হত্যার ঘটনায় 73 জনকে অভিযুক্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদের মধ্যে আসাদ মণ্ডল ও মশিউর রহমান নামে 2 শিক্ষককে সাময়িক বহিষ্কার এবং 23 শিক্ষার্থীকে 1 সেমিস্টার বহিষ্কার ও 33 শিক্ষার্থীকে 2 সেমিস্টার বহিষ্কার আর 15 শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর 33 জন শিক্ষার্থীর 2 সেমিস্টার তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে, আর 1 সেমিস্টার করা হয়েছে এখানে হচ্ছে 23 জনকে। এই হলো টোটাল 71 জন। শাস্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী নিজেকে নিরপরাধ মনে করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করতে পারবে এবং প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে অন্তে সংশ্লিষ্ট শিক্ষার্থীর দাবি সত্য মনে গণ্য হলে শাস্তি মওকুফ করা হবে। এছাড়াও ছাত্র সংসদ নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন সহ সব ধরনের নির্বাচন বন্ধ থাকবে বলে জানান উপাচার্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিশ্ববিদ্যালয়ের সকল নির্বাচন বন্ধ থাকবে যতক্ষণ না ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন হয়েছে
ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন এই ক্যাম্পাসে হতে দেওয়া যাবে না। এর আগে রোববারের মধ্যে জুলাই বিপ্লবে ছাত্রদের উপর হামলাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিত সহ ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শনিবার সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র সংসদ নির্বাচনের পূর্বে আর অন্য কোনো নির্বাচন এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা হতে দিব না। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ। বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনরা জানায় দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস সহ বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীর মিত্র। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতায় গত 22 ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার 10টার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান অভিনেতা। আজ জোহরের নামাজের পর এফডিসিতে প্রবীর মিত্রের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফনের কথা রয়েছে। তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ সহ 4 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। আমার মনে হয় আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতে এই দাদা নিয়ে একজনের লোক এসেছিলেন আমাদের জগতে, সেটা প্রবীর দা। আমাদের অভিভাবক বলতে বুঝতাম, আমাদের অভিনয়ের অভিভাবক বলতাম। এখন তো দাদাই আমাদেরকে একেবারে আমাদের সামনে থেকে আমাদের শিক্ষা দিত, আমরা সেই শিক্ষা গ্রহণ। তার বোন আজমিনা সিদ্দিকের নামে উপহার হিসেবে ফ্ল্যাট পাওয়ার তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের গণমাধ্যমে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সানডে টাইমস ও দ্য টেলিগ্রাফ। এতে বলা হয় 2009 সালে মঈন গনি নামে বাংলাদেশি এক আইনজীবী লন্ডনের হ্যাম্পস্টেডের একটি ফ্ল্যাট আজমিনার নামে হস্তান্তর করেছিলেন। পরে টিউলিপ কিছু সময়ের জন্য ওই ফ্ল্যাটে থেকেছিলেন। এর আগে শুক্রবার ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেয়ার দাবি করা হয়। সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 600 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন, 9 লাখ মার্কিন ডলার পাচার এবং প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এদিকে প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির গাড়ি চালক আবেদ আলী সহ তার পরিবারের বিরুদ্ধেও 3টি মামলা হয়েছে। দুদক বলছে তাপস সহ পলাতকদের ফেরাতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি কোনো প্রভাবের কারণে এই ব্যবস্থা নেননি, তাহলে তিনি শপথ ভঙ্গ করেছেন এবং সেই কারণে তার অবশ্যই পদ থেকে সরে যাওয়া উচিত। বেসিক ব্যাংক মামলায় দুদকের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে তৎকালীন চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সময়ের পালাবদলে সেই দুদকের মামলায় ফাঁসলেন শেখ পরিবারের এই সদস্য। আদালত প্রাঙ্গণে আওয়ামী আইনজীবীদের প্রভাবশালী এই নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় 9 লাখ মার্কিন ডলার পাচারের তথ্য। এছাড়া স্ত্রীসহ তাপসের বিরুদ্ধে ব্যাংকে 600 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন ও প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। এ ঘটনায় রোববার আলাদা 2টি মামলা করেছে দুদক। তদন্ত শেষে বা তদন্তকালীন সময়ে যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে এবং এই সংক্রান্ত কার্যক্রম জন্য তদন্তকারী কর্মকর্তা তারা এখতিয়ারবান, তারা ঠিক করবেন কি প্রক্রিয়ায় এবং কিভাবে কখন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা যায়। এদিন প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে আলাদা 3 মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় 46 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। মামলা রুজু করা হলেই আমাদের বিধি অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে আরও সম্পদের তথ্য মিললে চার্জশিটে তা অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক। এই সংক্রান্ত তথ্যাদি এজাহারে বিস্তারিত আছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এস আলমের নিয়ন্ত্রণে থাকা 4টি সহ 6 ব্যাংকের এমডিকে 3 মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ব্যাংকগুলোতে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে নিরীক্ষা করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র। অনিয়মে জড়িত থাকার প্রমাণ না মিললে এই কর্মকর্তারা আবারও দায়িত্বে ফিরবেন। ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে থাকা দুর্বল ব্যাংকগুলোর অডিট সম্পন্ন করতে এবার ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠাতে সম্মত হয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ।
এর মধ্যে আছে অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি, SIVL, গ্লোবাল ইসলামী। এর বাইরে আছে এক্সিম ও ICB ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার এসব ব্যাংকের পর্ষদ সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। সেখানেই ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংক সম্মত হয় বলে জানান মুখপাত্র। অডিট পরিচালনার বিষয়ে ওনারা যেন অযাচিত কোনো হস্তক্ষেপ করতে না পারেন, অর্থাৎ এই প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখার জন্য এমডিদেরকে সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে। এটা আসলে আন্তর্জাতিক রীতি অনুযায়ী করা হয়েছে। এদিকে শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠাতে সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠক শেষে বিষয়টি জানান ব্যাংকের চেয়ারম্যান। ব্যাংকগুলো এই একটা নির্দিষ্ট সময়ের জন্য যতদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত তারা যাতে আউট অফ ডেস্ক থাকেন, এটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি। নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর অ্যাসালমের নিয়ন্ত্রণে থাকা 8টি সহ ডজনখানেক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেন। এরপর এসব ব্যাংকের ঋণ কেলেঙ্কারি খতিয়ে দেখতে অডিটের সিদ্ধান্ত হয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বর্ষপণ্য আসবাব সেই হিসেবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এর স্টলগুলোতেই। ক্রেতারা বলছেন দাম আছে সহনীয় পর্যায়ে, বিক্রেতারাও নানা অফার ও ছাড় দিচ্ছেন আসবাবপত্রে। তবে এসব অফার লোক দেখানো বলছেন অনেকেই। এদিকে মেলা আগের মতো নেই বলেও অভিযোগ করেন কেউ কেউ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থী বাড়লেও সেই তুলনায় নেই ক্রেতা সমাগম। বেশিরভাগ মানুষ মেলা ঘুরে দেখছেন, কিনছেন কম। প্রতিবার মেলার আগে বর্ষপণ্য ঘোষণা করা হয়, এবার মেলার বর্ষপণ্য আসবাব। সেই হিসেবে মেলায় সবচেয়ে বেশি ছাড় দেখা গেছে ফার্নিচারে, থাকছে ফ্রি হোম ডেলিভারি সুবিধাও। ক্রেতারা বলছেন আসবাবপত্রের দাম সহনীয় পর্যায়ে আছে। বিক্রেতারা বলছেন মেলা উপলক্ষে আনা হয়েছে নতুন সব ডিজাইনের আসবাব, আর বিক্রি শুরুতে কিছুটা কম হলেও সামনে বাড়বে বলে আশা তাদের। আসবাবপত্র আরো আমার একটা খাট কেনার ইচ্ছা আছে, যেহেতু আমার মেয়ে পছন্দ করছে, আর রকিং চেয়ার একটা। মোটামুটি রিজনেবল, কিছু জিনিস আছে বেশি, আবার কিছু আছে একটু কম। মেলাতে একটা ডিসকাউন্ট দেয়, তখন আমাদের জন্য একটু ভালো হয় আর কি। ডিজাইনের ইমপ্রুভ হচ্ছে, বাংলাদেশি প্রোডাক্ট ভালো হচ্ছে। 10% 20% এটা সব টু সব ভ্যারি করছে। প্রাইসগুলো দেখছি, যেখানে মোটামুটি একটা ডিসকাউন্ট ভালো পাবো সেখান থেকে আমরা একটা ফার্নিচার। বছরটা হচ্ছে আসবাবপত্রের বছর, সেই জায়গা থেকে আমরা এই বছর প্রত্যেকটা সেক্টরে নতুন ডিজাইন নিয়ে আসছি। আপ টু 15% ডিসকাউন্টের বাণিজ্য মেলার উপলক্ষেই দেয়। শুরুর দিকে তো এখনো ভালো পাওয়া যাচ্ছে না, তারপর আশা করি ভালো হচ্ছে। এদিকে মেলা উপলক্ষে মূল্য ছাড় সহ নানা অফার থাকলেও তার লোক দেখানো বলে অভিযোগ করেন অনেক ক্রেতা। নেই আগের মতো মেলার প্রাণ। আমরা যে টাকা দিয়ে পারচেজ করতেছি ওই টাকার মধ্যে আমরা ফ্রি জিনিসটা পাচ্ছি, এবং অফারটা ওই টাকাটার মধ্যেই পাচ্ছি। মেলা আগের মতো ওরকম দোকান অনেক দোকানে দেখি নাই, আর এখন শোরুমগুলো ছোট ছোট করে ফেলছে। আগে শোরুমগুলো দেখতে অনেক সুন্দর লাগতো। তবে সবকিছু ছাপিয়ে বাণিজ্য মেলার নিরাপত্তা ও পরিবেশ নিয়ে সন্তুষ্ট দর্শনার্থীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার 6 মাসেও পুরোদমে শুরু হয়নি ভোলার নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ। সদর উপজেলায় 27টি প্যাকেজের মধ্যে শুরু হয়েছে মাত্র 8টি। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে সহযোগিতার জন্য তীরবর্তী কৃষিজমি অনাবাদি রাখায় ক্ষতি হচ্ছে তাদের। পাশাপাশি শঙ্কা রয়েছে আগামী বর্ষা মৌসুমে তীব্র ভাঙনেরও। আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর উপজেলাকে রক্ষায় 2024 সালের জুলাইয়ে শুরু হয় তীর রক্ষা কার্যক্রম। প্রকল্পের মধ্যে রয়েছে 4 কিলোমিটার তীর সংরক্ষণ, নদীর তীর শক্তিশালীকরণ 3 কিলোমিটার এবং উপকূলীয় বাঁধ পুনর্বাসন 5.5 কিলোমিটার। এই প্রকল্পের 27টি প্যাকেজের মধ্যে 25টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে ও বাকি 2টি টেন্ডার প্রক্রিয়াধীন। 2024 সালের জুলাইয়ে 25টি প্যাকেজের কাজ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে মাত্র 8টির। এমনকি শুরু হওয়া প্যাকেজে কাজের গতিও কম। এলাকাবাসী বলছে ঠিকাদারের ব্লক নির্মাণের সহযোগিতার জন্য তীরবর্তী কৃষি জমি অনাবাদি রাখায় লোকসান হচ্ছে তাদের। পাশাপাশি রয়েছে আগামী বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের শঙ্কা। চাষাবাদ বন্ধ রাখছে, তারা কোনো বস্তু হলা নাই এবং ব্লকের কোনো কাজ করতেছে না। বর্ষার আগে কাজ না করে তাহলে কয়েক হাজার বাড়ি ঘর এবং ফসলের জমি নদীর ঘরে বিলীন হয়ে যাবে। সরকার 6টা প্যাকেজের কাজের অনুমোদন দিয়েছে, কিন্তু যারা ঠিকাদার তারা কাজগুলো করতেছে না। ঠিকাদারের কাজ ধরে না, এখন
দ্রুতভাবে কাজটা করুক। আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ইতিমধ্যে আমরা 24টি কাজের অনুকূলে কার্যাদেশ প্রদান করেছি। যদি কোনো কাজ ধীর স্থির গতিতে আগায় বা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবে না বলে আমাদের মনে হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভোলায় 12 কিলোমিটার মেঘনার তীর সংরক্ষণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 689 কোটি টাকা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। পিরোজপুরে পন্টুন ভেসে যাওয়ার দীর্ঘ 18 বছরেও চালু হয়নি পানগুছি নদীর কলারণ সন্ন্যাসী ফেরি চলাচল। এতে পিরোজপুর ও বাগেরহাট জেলার কয়েক লাখ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নৌকা পারাপার হচ্ছেন। সড়ক পথে গেলে ঘুরে যেতে হয় 30 থেকে 40 কিলোমিটার পথ। এতে অপচয় হয় সময় ও অর্থের। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। 2007 সালে ফেরির পন্টুন ভেসে যাওয়ার 18 বছর পার হলেও চালু হয়নি পিরোজপুরের পানগুছি নদীর কলারণ সন্ন্যাসী ফেরি চলাচল। ভৌগোলিকভাবে 3টি উপজেলার সংযোগস্থল হওয়ায় কলারণ সন্ন্যাসী ফেরিঘাটটি ব্যবহার করে চলাচল করে পিরোজপুর ও বাগেরহাটের কয়েক লাখ মানুষ। 2006 সালে এ পয়েন্ট দিয়ে চালু হয় ফেরি চলাচল, কিন্তু চালুর 1 বছর পর ঘূর্ণিঝড় সিডরে কলারণ প্রান্তের ঘাটটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এরপর থেকে এখনো বন্ধ আছে। এতে নৌকায় করে ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে বাসিন্দাদের। বন্যার সময় সিরিয়া ঘাট চলে গেছে, এরপর আর এই ঘাটের জন্য কেউ উদ্যোগ করে নাই। এখানে প্রচুর লোক হয়, মেয়ে ছেলে লইয়ে চলাচল দিতে অনেক কষ্ট হয় আমাদের। যদি একটা ফেরি হইতো তাহলে আমাদের অনেক যাতায়াত করতে সুবিধা হইতো, গাড়ি যাতায়াত করতে সুবিধা হইতো। এই সরকারের কাছে আমাদের আবেদন, এখানে একটা ফেরি হলে আমাদের খুব ভালো হয়। ফেরি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এক্সিএন রোডস এর সাথে কথা বলেছি এবং জেলা প্রশাসক বাগেরহাটের সাথেও কথা বলেছি। আশা করি এই বিষয়ে একটি ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। এই ঘাটে পুনরায় ফেরি চালু হলে উপকৃত হবে 2 জেলার কয়েক লাখ মানুষ। সময় সংবাদ, পিরোজপুর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। গত 3 দিন ধরে দেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। শীতের আরও খবর জানাতে পঞ্চগড়ে আছেন সহকর্মী সোহাগ হায়দার এবং চুয়াডাঙ্গায় আছেন মাহফুজ মামুন। প্রথমে যাচ্ছি সোহাগের কাছে। উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বিগত 3 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর কিন্তু আজকের তাপমাত্রায় যদি বলি, আজকে কিন্তু তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহ থেকে 12 ডিগ্রির ঘরে গিয়ে পৌঁছেছে। আমরা দেখেছি 8 থেকে 9 ডিগ্রির ঘরে উঠানামা করলেও আজকের তাপমাত্রা কিন্তু সকাল 6টায় কিন্তু 12.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সাথে কিন্তু তাপমাত্রার একটা বিরূপ প্রভাব দেখা গিয়েছে, যেটা আমরা দেখি যে দিনভর একটা গরম আবহাওয়া থাকলেও কিন্তু সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত একটা কনকনে শীত অনুভূত হচ্ছে। একই সাথে বলে রাখি, গতকাল থেকে কিন্তু কুয়াশার যে পরিমাণ সেটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। আজকে সকাল থেকে দেখছি যে কুয়াশা না থাকলেও যে উত্তর পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাস সেটা কিন্তু অব্যাহত রয়েছে। একই সাথে এর কারণে কিন্তু সকাল থেকে মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু রাস্তাঘাটগুলোতে অনেকটাই কম লক্ষ্য করা গেছে। আমি বলে রাখি যে এই জেলার একটা বড় অংশ কিন্তু দারিদ্র নিম্ন আয়ের মানুষ। তারা কিন্তু কনকনে ঠান্ডার কারণে সকালে যে সময়টি রয়েছে সে সময়ে সঠিক সময়ে কাজে যেতে পারছে না। একই সাথে মানুষের উপস্থিতি কম থাকায় কিন্তু শীতের কারণে মানুষ কিন্তু এখানকার যারা রিক্সা চালক রয়েছে তারাও কিন্তু যাত্রীর একটা সংকটে পড়ছে। আমি বলে রাখি যে পঞ্চগড়ে কিন্তু এই শীতের বিরূপ একটা প্রভাবের কারণে কিন্তু এখানকার যারা দারিদ্র নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। আমরা দেখেছি যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে অনেকেই কিন্তু গরম কাপড়ের একটা অভাবে পড়েছে। আমরা জেনেছি যে এখন পর্যন্ত 12,000-এর অধিক শীতবস্ত্র বিতরণ করা হলেও সরকারিভাবে কিন্তু বিভিন্ন সংগঠন কিছুটা এগিয়ে এসেছে। তবে বর্তমান কিন্তু দেখা যাচ্ছে যে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়েছে সেগুলো এখনো কিন্তু পর্যাপ্ত না বলে আমাদের এখানকার মানুষজন বা সচেতন নাগরিকরা জানাচ্ছেন। তবে আমরা দেখেছি শীতের বিরূপ প্রভাবের কারণে কিন্তু এখানকার যে হাসপাতালগুলোতে সেগুলোতে কিন্তু শীতজনিত রোগের সংখ্যাও বেড়ে চলেছে। আমরা দেখেছি যে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। একই সাথে জানিয়ে রাখি যে চলতি মৌসুমে কিন্তু প্রথম একটি শীতজনিত রোগে মৃত্যুর ঘটনা ঘটেছে, যেটি গতকালকে আমরা দেখেছি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক 9 মাসের শিশু কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে আমাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক নিশ্চিত করেছেন। একই সাথে তারা বলছেন
বলছেন যে যেহেতু রাত থেকে সকাল পর্যন্ত একটা কনকনে শীত অনুভূত হয়, তবে তো এই সময়টিতে যেন শিশু এবং বয়বৃদ্ধদের প্রতি যেন যত্নশীল সকলে থাকে, সে বিষয়টি চিকিৎসকরা আমাদের বলছেন। আমরা দেখেছি যে এখানকার যারা নদী কেন্দ্রিক মানুষ রয়েছে তারাও কিন্তু চরম বিপাকে পড়ছে, কারণ নদীর কেন্দ্রিক এলাকাগুলোতে সব থেকে বেশি যে ঠান্ডার অনুভূতিটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সময়টিতে। আর জানিয়ে রাখি যে এই সময়টিতে যে আবহাওয়ার বিরূপ একটা প্রভাব রয়েছে, এর আগে কিন্তু গত মৌসুমে কিন্তু আমরা দেখেছি যে এই সময়টিতে প্রচুর শীত থাকলেও কিন্তু এবার কিন্তু অনেকটাই ভিন্নতা মিলেছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ খবর। আমরা যাব চুয়াডাঙ্গায়, সেখানে আছে সহকর্মী মাহফুজ মামুন। হিম বাতাস আর ঘন কুয়াশাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গা। ঠান্ডা বাতাসের কারণে বেশি শীত অনুভূত হচ্ছে জনজীবনে। মানুষ সবচেয়ে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষগুলো। চুয়াডাঙ্গাতে আজ সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 97%। হিম বাতাস থাকার কারণে হচ্ছে শীত বেশি অনুভূত হচ্ছে। সড়কে মানুষের উপস্থিতি তেমন একটা নেই বললে চলে। ঠান্ডার কারণে মানুষ ঘর থেকে বেশি বের হচ্ছে না, প্রয়োজন যাদের তারাই ঘর থেকে বের হচ্ছেন। অনেকেই দেখছি যে সড়কের বিভিন্ন স্থানে আগুন জেলে নিবারণের চেষ্টা করছেন। শীত এতটাই জেগে উঠেছে এই জেলায়, সেটা একেবারে মানুষের জন্য চরম ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। মানুষ বাইরে একটা মানুষ দুর্ভোগ বন্ধ হচ্ছে শীতের কাপড়ের কারণে। ছিন্নমূল এবং দরিদ্র মানুষগুলো হচ্ছে পুরাতন কাপড়ের দোকানে বের করছেন, তারা সেখান থেকে তাদের প্রয়োজনীয় শীতের কাপড় কিনছেন, তা দিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। তাদের পক্ষে তা যথেষ্ট হচ্ছে না। চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন সংগঠন এবং সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিয়মিত কম্বল বিতরণ করতে হলেও সেগুলো যথেষ্ট নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তাই আরো যদি দরিদ্র মানুষগুলোকে যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হতো, তাহলে পরে হচ্ছে তারা অনেকটাই শীত থেকে রক্ষা পেতে পারত। চুয়াডাঙ্গা হাসপাতালগুলোতেও এই ঠান্ডার কারণে হচ্ছে বাড়তে শুরু করেছে শীতজনিত বিভিন্ন রোগীর সংখ্যা। আর কয়েকদিনের ঘন কুয়াশার কারণে বীজতলা এবং শস্যের ক্ষেত সমস্যা হতে পারে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কারণ হচ্ছে কুয়াশা এতটাই ঘন, যার ফলে কোনো কিছুই দেখা যাচ্ছিল না কয়েকদিন সড়কে, এবং সূর্য বেশ অনেক সময় পরে সূর্যের দেখা মিলাও হচ্ছে কঠিন হয়ে পড়ছে জেলায়। এখন হচ্ছে শীত অনেকটাই হচ্ছে বৃদ্ধির দিকে আছে। আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছে যে 2-1 দিনের মধ্যে তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে এই জেলায়। হ্রাস পাওয়ার ফলে তাপমাত্রা হচ্ছে মৃদু থেকে মাঝারি শক্ত প্রবাহ অব্যাহত হতে পারে জেলায়। তখন হচ্ছে শীতের তীব্রতা অনেকটাই বাড়তে পারে, মানুষেরও দুর্ভোগ অনেকটা দেখা দেবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে হচ্ছে সড়কে মানুষের উপস্থিতি অনেক কম। ভোর হলেই এখানে শ্রমজীবী মানুষ তাদের কাজের সন্ধানে চলে আসে, সেখানেও হচ্ছে শ্রমজীবী মানুষের উপস্থিতি হচ্ছে অনেক কম। কারণ হচ্ছে তারা কাজের সন্ধানে এসে কাজ না পেয়ে ফিরে যাচ্ছে। শীত এতটাই জেলায় জেঁকে বসেছে যে শীতের সাথে বেড়ে ওঠা মানুষের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়ছে। শীতের কারণে হচ্ছে চলাফেরা করা এবং হচ্ছে সব রকম কাজেই হচ্ছে মানুষের দুর্ভোগ হচ্ছে। সব পেশার মানুষই হচ্ছে বেশি দুর্ভোগ পড়ছে। সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন শিশু এবং বয়স্করা, তারা বেশি হচ্ছে কষ্ট পাচ্ছেন এই শীতের কারণে। শীত চুয়াডাঙ্গাতে বরাবরই শীত হচ্ছে চুয়াডাঙ্গাতে বেশি করে। শীতের কারণে হচ্ছে মানুষ হচ্ছে অনেক দুর্ভোগ পাচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম শৈত্যপ্রবাহের খবর জানতে চুয়াডাঙ্গা এবং পঞ্চগড় থেকে। পানি আর বীজতলা পৌঁছে সংকট তৈরি হওয়াতে বরিশালে আমন আবাদের লক্ষ্যমাত্রা কিছুটা ব্যাহত হয়েছে। উফশি এবং রোপা মিলিয়ে জেলায় 1,27,720 হেক্টর জমিতে বপনের লক্ষ্যমাত্রা থাকলেও মাত্র 2,398 হেক্টর জমিতে কম আবাদ হয়েছে। তবে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ করায় বাম্পার ফলন হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। অপূর্ব অপুর রিপোর্ট।
আমন আবাদ মৌসুমের শুরুতে বীজতলার পানিতে তলিয়ে যাওয়ায় চারা নষ্ট হয়। এ কারণে 4 গুণ দামে আমনের চারা কিনতে হয় চাষিদের। চারা সংকটের কারণে কিছু জমি অনাবাদি থাকলেও গেলবারের চেয়ে ফলন ভালো হয়েছে 1.5 গুণ। তবে কোনো কোনো এলাকায় ধান বের হওয়ার পর ঝোড়ো বাতাসে পড়ে গিয়ে কিছুটা ক্ষতি হয়েছে। এছাড়া ধান কাটার মজুর পেতেও এখন বেগ পেতে হচ্ছে। লোকজন পাওয়া যায় না, আল্লাহ কাটা লাগে, কষ্ট হয়ে যায়। ধান কাটতে পারতেছি না, পানিতে সব যাইতে আছে। পানিটা যদি আমরা নিষ্কাশ করতে পারতাম তাহলে আমাকে সমস্যা হইতো না। উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ করায় বাম্পার ফলন হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। আবহাওয়া এবং প্রকৃতি ভালো থাকার কারণে ধানের আশানুরূপ ফলন আমরা যেরকম চেয়েছিলাম সেরকমই ফলন হয়েছে। যতটুকু মাঠে আছে তার মধ্যে আশানুরূপ ফলন হয়েছে এবং এখন কর্তন চলছে। কর্তন পরবর্তীতে আমরা ফাইনাল হিসাব দিতে পারবো। জেলায় এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা 4,18,681 মেট্রিক টন ধান। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পটুয়াখালীতে 10 টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ও চিঠি খামের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা এবং এনজিও থেকে টাকা তুলতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। সংকট সমাধানে জেলা অফিসে চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা ডাক বিভাগ। দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। শিকদার জাবির হোসেনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সরকারি কোষাগার থেকে কোনো বিলের অর্থ গ্রহণের জন্য রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার করে স্বাক্ষর করতে হয়। 400 টাকার বেশি লেনদেন হলেই 10 টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ব্যবহারের বিধান রয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কোনো বিলের অর্থ গ্রহণ, সঞ্চয়পত্রের লভ্যাংশ, এমটিডিআর, এফডিআর সহ মাসিক মুনাফা ভিত্তিক বিভিন্ন স্কিমের লভ্যাংশের নথি, গ্যাস ও বিদ্যুৎ বিলেও এই রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার করতে হয়। রেভিনিউ স্ট্যাম্প কিনতে হয় ডাকঘর থেকে, কিন্তু গত 1 মাসেরও বেশি সময় ধরে পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী সহ কয়েকটি উপজেলার ডাকঘরে রেভিনিউ স্ট্যাম্পের সরবরাহ নেই। পোস্ট অফিসে আসলে কখনোই রেভিনিউ পাওয়া যায় না, এটা জিজ্ঞেস করলে বলে জানায়। রেভিনিউ থেকে সরকারের অনেক আয় হয়, কিন্তু রেভিনিউ যদি না থাকে তো সরকারের আয় হচ্ছে না। পোস্ট অফিসে যদি রেভিনিউ না থাকে তাহলে আমাদেরকে এই সংকটটা কারা এই সমাধান দেবে? আমাদের প্রতিদিন রেভিনিউ দরকার হয়, যেমন আমাদের প্রতিদিন লোনের কাজে বা ডিপোজিটের কাজে রেভিনিউ দরকার। পর্যাপ্ত আমাদের যে পরিমাণ রেভিনিউ দরকার সেই পরিমাণে সাপ্লাই আমরা পাচ্ছি না। জেলা অফিসে রেভিনিউ স্ট্যাম্প সরবরাহের জন্য চাহিদাপত্র পাঠানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন গলাচিপা ও রাঙ্গাবালী পোস্টমাস্টার। রেভিনিউটা আসে সাধারণত প্রধান ডাকঘর পটুয়াখালী থেকে। পটুয়াখালী থেকে না আসার কারণে আমরা গলাচিপা উপজেলা আমার আওতাধীন আরও 32টা শাখা ডাকঘর আছে, ওই সকল শাখা ডাকঘরও রাজস্ব দিতে পারতেছি। সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি রেভিনিউ স্ট্যাম্প ব্যবহারকারীদের। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। শীত এলেই রাজধানী সহ সারা দেশে দেখা দেয় গ্যাস সংকট। এতে আরও বিপাকে পড়তে হয় আবাসিক গ্রাহকদের। গ্যাসের জন্য সারা রাত জেগে অপেক্ষা করতে হচ্ছে অনেক এলাকার বাসিন্দাদের। চলমান সংকটের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। ভোগান্তির কথা জেনেও যেন নির্বিকার কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন আল কাসির। ক্যামেরায় ছিলেন SM সালাউদ্দিন। ইট পাথরের দালানে মাটির চুলা জ্বালানোর আপ্রাণ চেষ্টা। ঘরের বারান্দায় চুলা বসিয়ে রান্নার কাজ সারছেন ধানমন্ডি এলাকার এক বাসিন্দা। রান্নার সব উপকরণ হাঁড়িতে, কিন্তু গ্যাস নেই চুলায়। গ্যাসের জন্য অপেক্ষা দিনভর। বাধ্য হয়ে হোটেল থেকে আনতে হচ্ছে খাবার। এ চিত্র রাজধানীর গ্রিন রোড, মহাখালী, আদাবর, মৌচাক, নাজিরাবাজার, নয়াবাজার, ধলপুর, কাঁঠালবাগান, মগবাজার, কল্যাণপুর ও মিরপুরের বিভিন্ন এলাকায়। যেন শীত নামতেই উধাও গ্যাস। 10-12 দিন রয়েছে গ্যাসের অবস্থা এই পরিস্থিতি। রুটির ছাকার মতো গ্যাস নাই, বাচ্চা কাচ্চারা কাঁদতেছে খাবারের জন্য। চুলায় গ্যাস নেই, রাত্রের 12টা-1টার দিকে হয়তো আসে সামান্য। 10-12 দিন রয়েছে গ্যাসের অবস্থা এই পরিস্থিতি। চুলায় গ্যাস নেই, রাত্রের 12টা-1টার দিকে হয়তো আসে সামান্য। গ্যাস সংকটে বেশ বিপাকে আবাসিক গ্রাহকরা। সারাদিন পর গ্যাসের দেখা মেলে মধ্যরাতে, তাই বাধ্য হয়ে রাত জেগে রান্নার কাজ সারেন অনেকে। হোটেল থেকে কিনে খায়, রাতে বেলা যদি গ্যাস আসে তাহলে একটু তরকারি রান্না করি। এখন আজকে গত মনে হয় 5-6 দিন ধরে রাতেও নাই। আমাদের খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছু বন্ধ। আমাদের চরম দুর্ভোগ, এবং মে মাস থেকে শুরু হয়েছে এটা। কিনে খাবো, আবার সরকারকে বিলগুলিও দিব। এটা আমরা তো মানুষ, এখন এক পারা যায় যে রাস্তায় দাঁড়ায় যাই। নিম্ন আয়ের মানুষের অবস্থাও একই। মাটির চুলাই তাদের একমাত্র ভরসা। একটা না গ্যাস নাই আজকে 1 মাস ধরে।
রাত্রে গ্যাস আসে রাত্রে 2টা বাজে কি মানুষ ঘুমাবে না রান্না করবে? সারাদিন কাজ করে আইসা গ্যাসের জন্য বয়ে থাকা লাগে, ঠিক মতন রান্না খাওয়া করা যায় না। নাগরিকদের এই ভোগান্তিতে বরাবরের মতোই নিশ্চুপ তিতাস গ্যাস কোম্পানি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার পেট্রোবাংলা জানিয়েছিল বুধবার সকাল 9টা থেকে শনিবার সকাল 9টা পর্যন্ত এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণের কারণে ব্যাহত হতে পারে গ্যাস সরবরাহ। তবে তার একদিন পার হলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লার চরকে শহর থেকে বিচ্ছিন্ন করেছে ধলেশ্বরীর শাখা নদী। স্বাধীনতার 53 বছরেও সেতু নির্মাণ না হওয়ায় বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন বাসিন্দারা। দুর্ভোগ ছাড়াও স্থানীয় অর্থনীতিতে পড়ছে এর নেতিবাচক প্রভাব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আলোর নিচে যেন অন্ধকার। এই যে জেলা শহর, সেই শহরের মোল্লারচর এলাকা, সেই এলাকার মানুষের দুর্ভোগের জন্য অন্ত নেই। আপনারা লক্ষ্য করছেন যে এই শহরের ভিতরে এই বাঁশের সেতু এবং সেটি কিন্তু একেবারেই মানুষের যে চলার পথে নানা রকম চ্যালেঞ্জ, এবং এই যে বাঁশের সেতু কদিন পর পরে কিন্তু ভেঙে যায়, সেটি মেরামত করে কোনো মতে তারা চলাচল করেন। এবং মাঝখানে কিন্তু একটা ভাঙা অংশ রয়েছে যে নিচ দিয়ে বিভিন্ন যানবাহন নৌযান চলাচল করে, সে কারণে কিন্তু সেই স্থানটি খোলা রাখতে হয়। এবং এখানে কিন্তু কোনো রকম যে রিক্সা বা অন্য ছোট যানবাহন প্রবেশ করতে পারে না। এই কারণে কিন্তু অনেক যারা অসুস্থ এবং এই এলাকার যে উৎপাদিত কৃষি পণ্য সেগুলো কিন্তু বাজারজাত খুব চ্যালেঞ্জ তৈরি হয়। একেবারে ধলেশ্বরী এবং মেঘনা তীরের যে এই গ্রাম, এবং এই গ্রামের 10 সহস্রাধিক মানুষের কিন্তু এই দুর্ভোগ বছরের পর বছর চলছে। নানা রকম প্রতিশ্রুতি দিলেও কিন্তু এই সেতু তৈরি করা হচ্ছে না। এবং 100 মিটার দূরত্বের এই সেতুটির এর আগে কিন্তু কয়েকবার প্রাক্কলন তৈরি করা হয়েছে, সয়েল টেস্ট করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পরে মানুষ যখন খেয়া পারাপারের মধ্য দিয়ে এই শাখা নদীটি পারাপার হতো, তখন কিন্তু 2019 সালের 3 ফেব্রুয়ারিতে এই বাঁশ এবং কাঠের সেতুটি উদ্বোধন করা হয় এবং এটি জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু করে দেওয়া হয়। এরপর থেকে আপনারা দেখছেন জোড়াতালি দিয়ে এটি চলছে। এবং এই মুন্সিগঞ্জ পৌরসভা কিন্তু প্রথম শ্রেণী পৌরসভা, এবং এই পৌরসভায় নানা রকম উন্নয়ন হলেও এই গুরুত্বপূর্ণ উন্নয়নটি কিন্তু বাস্তবায়িত হয় নাই। সে কারণে এই অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু তীব্র ক্ষোভ। তারা বলছেন এরপরে অনেক অগুরুত্বপূর্ণ সেতু হয়েছে, কিন্তু এই অঞ্চলের মানুষের কিন্তু যে দুঃখ, সেই দুঃখ রয়ে গিয়েছে। কারণ এই পাশে মানুষের বসতি ছাড়াও একটি পর্যটন জোন রয়েছে, সেই জোন দিয়ে কিন্তু একেবারে গভীর রাত পর্যন্ত মানুষের চলাফেরা থাকে এবং বিভিন্ন অঞ্চলের মানুষ এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এখানে আসছে। কিন্তু এই পর্যটন জোন আরো ব্যাপক আকার ধারণ করতে পারত যদি এই সেতুটি ব্যবস্থা করা যেত। এবং এখানকার মানুষের যে ক্ষোভ, সেটি হচ্ছে যে এই সেতু হলে এখানকার যে গ্রামীণ অর্থনীতি সেটি কিন্তু অনেক বেশি চাঙ্গা হতে পারত, এবং এই অঞ্চলে যে মানুষের যে ভাগ্য, সেটি পরিবর্তনের আশা কিন্তু তাদের ছিল। এবং এখানকার যে মূল শহরে তারা আসার জন্যে যে এই চ্যালেঞ্জগুলো রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু যে জয় করবার জন্য অতি শীঘ্রই এই সেতুটি নির্মাণের দাবি অঞ্চলের মানুষের। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের এই বাঁশকাঠের সেতুর সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। চারিদিকে পাহাড় আর এর মাঝে বিশাল জলাধার। আশেপাশে এমন কোনো পাহাড়ি ঝিরি কিংবা ঝর্ণা নেই যা এই জলাধারের পানির উৎস হতে পারে, অথচ বছরের 12 মাসেই এটি পানিতে টইটুম্বুর থাকে। এ হলো বান্দরবানের দুর্গম বগা লেকের কাহিনী। তবে পর্যটক আকর্ষণের জন্য বগা লেকের পাশেই বেশ কিছু কটেজ নির্মাণ করা হলেও বিধিনিষেধে সেগুলো অনেকটা পরিত্যক্ত। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রকৃতির অপার বিস্ময় বান্দরবনের বগা লেক। অনেকগুলো পাহাড়ের মাঝে বিশাল এই জলাধারের অবস্থান। এমন কোনো পাহাড়ি ঝিরি কিংবা ঝর্ণা নেই এই পাহাড়িতে পড়তে পারে। তারপরও এই পানির উৎস কি তা কেউ জানে না।
এমনিতে এই বগা লেকের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত 1700 ফুট উপরে। 2005 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে এই বগা লেকের গভীরতা অন্তত 115 ফুট। শীত কিংবা গ্রীষ্মে এ পানি কমে না, তবে বর্ষার বৃষ্টির সময় হয়তোবা কিঞ্চিত পানি বেড়ে থাকে। আর এই বগা লেক দেখার জন্য বছরের বিভিন্ন সময় দর্শনার্থীর ভিড় লেগেই থাকে। কিন্তু বর্তমানে যেহেতু সংঘাত এবং হানাহানির কারণে এখানকার 3টি উপজেলায় পর্যটকদের জন্য নিষিদ্ধ, তাই বগা লেকে এখন পর্যটক শুকনো। আমাদের আশা ভরসা হচ্ছে ট্যুরিস্টদের উপরে, পর্যটকদের উপরে। তো পর্যটক যদি না আসে, হ্যাঁ, তো আমাদের সব কিছু অভাবে যাচ্ছে। হঠাৎ করে এইটা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের তো আর করার কিছুই থাকতেছে না। স্বাভাবিক সময়ে পর্যটকদের থাকার জন্য আশেপাশে রয়েছে একাধিক কটেজ এবং বিভিন্ন দোকানপাট, তো সে দোকানগুলো এখন বন্ধ, কটেজগুলো অনেকটা পরিত্যক্ত অবস্থায়। তবে অনেকে আসতে চান এই বগা লেকের রহস্য দেখার পাশাপাশি রহস্য উন্মোচন করার জন্য, কিন্তু তার সম্ভব হয়ে ওঠে না, কারণ এখানকার পানি কোত্থেকে আসছে বা কিভাবে এত পানি সংরক্ষণ হচ্ছে সেই রহস্য এখনো উন্মোচিত হয়নি। বান্দরবানের রুমার বগা লেক থেকে কমল দে, সময় সংবাদ। সুনামগঞ্জের হাওর বাওরে মাছ ধরার ধুম পড়েছে। সারা রাত শিকার করা মাছ নৌকা কিংবা ট্রাকে করে নেওয়া হচ্ছে স্থানীয় ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্রে। পর্যাপ্ত মাছের সরবরাহ থাকায় দামও কমেছে। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুবেলের ছবিতে রিপোর্ট। ওয়েসখালী এলাকায় সুরমা নদীর ঘাটে একের পর এক ভিড়ছে মাছ বোঝাই নৌকা। সড়ক পথেও ট্রাক বোঝায় মাছ নিয়ে হাজির পাইকারি বিক্রেতারা। ট্রাক এবং নৌকা থেকে বাক্স ভর্তি মাছ নামানো হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রে। দেশীয় এসব মাছের সয়লাভ ওয়েসখালী মৎস্য অবতরণ কেন্দ্র। দরদামে চলে রুই, কাতল, চাপিলা, মৃগেল, আইর, বোয়াল সহ নানা প্রজাতি দেশীয় মাছ বেচাকেনা। খুচরা বিক্রেতা ছাড়াও ক্রেতারা ভিড় করেন মাছ কিনতে। মাছের সরবরাহ ভালো থাকায় দামও হাতের নাগালে। বিলের মাছ আমদানি হওয়ার কারণে খুবই সীমিতের মধ্যে দাম দর আছে। আমরা একটু সস্তা কিনতে পারতেছি, সস্তা কাস্টমাররাও না খাইতে পারছে, ক্রেতারাও খাইতে পারতেছে। ট্যাংরা 450, 500, পাঙ্গাস 200, 170। মাছের চাহিদা বুঝা 10 মণ, 12 মণ, 15 মণ পর্যন্ত কিনি, মানে মাছের চাহিদা অনুযায়ী মাছ কিনি। প্রতিদিন সকাল 8টা থেকে বসে এই হাট। ঘণ্টাখানেকের মধ্যেই বিক্রি হয় লাখ টাকার মাছ। সময় সংবাদ, সুনামগঞ্জ। সাতক্ষীরার সীমান্ত এলাকায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। রোববার সকালে 33 বিজিবি ব্যাটালিয়ন সদর উপজেলার বৈকারী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নদের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক সহ অন্যান্য কর্মকর্তারা। দেশের সীমান্তে সুরক্ষা প্রদানের পাশাপাশি কল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিভিন্ন জেলায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নিজের অভিষেক অনুষ্ঠানে পতাকা অর্ধনমিত থাকার ঘোষণায় আপত্তি জানালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার ক্ষোভ প্রকাশ করা সত্ত্বেও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে 1 মাস পতাকা অর্ধনমিত করার সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। এই মাসেই মার্কিন মসনদে বসবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলছে শেষ সময়ের প্রস্তুতি। আগামী 20 জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। যদিও বিতর্ক শুরু হয়েছে অন্য ইস্যুতে। গেল মাসে মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। তার মৃত্যুতে 30 দিন মার্কিন পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন জো বাইডেন। এই 1 মাসের মধ্যেই পড়েছে ট্রাম্পের শপথ গ্রহণের দিন, আর তাই নিজের অভিষেকের দিন পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিপাবলিকান এই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে আপত্তি জানিয়ে ট্রাম্প লেখেন, তার শপথ অনুষ্ঠানের দিন পতাকা অর্ধনমিত থাকার বিষয়টি নিয়ে ডেমোক্রেটরা আনন্দিত। তবে ট্রাম্পের ক্ষোভ প্রকাশ করা সত্ত্বেও পতাকা অর্ধনমিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কোনো পরিকল্পনা নেই বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র। যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে পতাকা অর্ধনমিত রাখার রীতি পালন করা হয়।
গেল ৫ নভেম্বর মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক জয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসতে যাচ্ছেন তিনি। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। ইউরোপের দেশগুলোতে সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছে গ্যাসের দাম। ইউক্রেন রাশিয়ার মধ্যে গ্যাস সরবরাহ চুক্তি নবায়ন না হওয়ায় এই প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়া স্লোভাকিয়া ও পোল্যান্ড জানাচ্ছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। এই সংকট সমাধানে জার্মানির আইন প্রণেতাদের পরামর্শ, নর্ড স্ট্রিম পাইপলাইন পুনরায় চালু করতে হবে। গেল বুধবার রাশিয়া ইউক্রেনের মধ্যে 5 বছরের গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় 2023 সালের অক্টোবরের পর চলতি বছর ইউরোপের বাজারে গ্যাসের দাম সর্বোচ্চে পৌঁছেছে। এতে ইউরোপীয় ইউনিয়নের সব দেশই কম বেশি ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে স্লোভাকিয়া ও পোল্যান্ড। একই দিন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জানান, সম্প্রতি উচ্চমূল্যে গ্যাস ও বিদ্যুৎ কিনে মাশুল গুনতে হচ্ছে। জোটের বড় দেশগুলোর সমালোচনা করে তিনি দাবি করেন, তারা ছোট দেশগুলোকে প্রাধান্য না দিয়ে নিজেদের স্বার্থ হাসিলে কেবল ভূরাজনৈতিক লক্ষ্যকেই গুরুত্ব দিচ্ছে। এদিকে গ্যাস চুক্তি নবায়ন না করায় স্লোভাকিয়ার কাছে হুমকির মুখে পড়তে পারে ইউক্রেন, কারণ দেশটিতে বিদ্যুৎ সরবরাহ না করার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে স্লোভাকিয়া। সেই সঙ্গে তাদের দেশে থাকা ইউক্রেনীয় নাগরিকদের সাহায্য না করার কথাও বলছে দেশটি। এই ঘোষণা আসতে পারে আগামী মঙ্গলবার। অন্যদিকে নিজেদের ঝুঁকি জানা সত্ত্বেও পোল্যান্ড বলছে, ইউক্রেনের বিদ্যুৎ সংকটে ঢাল হয়ে দাঁড়াতে চায় তারা। সম্প্রতি সমস্যা সমাধানে বিকল্প হিসেবে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন পুনরায় চালু করার পরামর্শ দিয়েছেন জার্মানির বামপন্থী নেতা সেভিম ডাগডেলেন। একই তাগিদ দিয়েছেন দেশটির আইন প্রণেতারাও। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। তার মুখ দেখছেন অনেক প্রবাসী বাংলাদেশি। অনেকে পুরাতন পেশা পরিবর্তন করে যোগ দিচ্ছেন কৃষি পণ্য উৎপাদনের কাজে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের খাদ্য নিরাপত্তার জন্য বিদেশি কৃষি পণ্যের উপর নির্ভরতা রয়েছে। দেশটির প্রায় 90% কৃষি পণ্য আমদানি নির্ভরশীল। প্রতিবেশী সৌদি আরব, সিরিয়া, লেবানন, জর্দান, মিশর, ইরান সহ বিভিন্ন দেশ থেকে কৃষি পণ্য আমদানি করা হয়। দেশটিতে কৃষি পণ্যের চাহিদা পূরণের জন্য স্থানীয় উৎপাদন খুবই সীমিত। কুয়েতের কৃষিকাজে জড়িত হয়েছেন অনেক বাংলাদেশি। কেউ মাসিক বেতনে বিভিন্ন কৃষি ফার্মে কাজ করেন, আবার কেউ দেশটির নাগরিকদের কাছ থেকে জমি বর্গা নিয়ে কৃষি পণ্য উৎপাদন করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন। আমার সবই হয়, বাংলাদেশের টমেটো, ফিশ, মরিচ, সব বাংলাদেশে যা আছে, কবি, সিম, লাউ। দেশে আমি কাজ করছিলাম, দেশে আমি শ্বাস করছিলাম, গ্রীষ্ম করছিলাম। আছে মোটামুটি আমার তো খুব ভালো লাগে। আমি দীর্ঘ 16 বছর সিটি এলাকায় কাজ করছি, তো এখন 4 বছর যাবৎ এখানে নিছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার 5-6 জন আমার আন্ডারে কাজ করে। এগুলা সবজি ফলাইয়া মার্কেটে নেই। আধুনিক কৃষি প্রযুক্তি এবং উন্নত সেচ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে কুয়েতের কৃষিখাতে বিপুল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দেশকে ভালোবেসে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় ইসলামিক ফোরাম অফ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপ শাখার 2 দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি। শাখা আমির মাওলানা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি মাওলা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্যরা। বিএনপির 31 দফা বাস্তবায়নে প্রবাসীদের করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে সুইডেনে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখা সভাটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সুইডেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিক্সন জমাদার। সদস্য সচিব ওয়াসিউদ্দিন খান পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসলাম ফকির লিটন এবং সেলিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুইডেন বিএনপির সাবেক সভাপতি মোতাহার হোসেন জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শিশির।
চীনের বরফ শহর খ্যাত হারবিনে পালিত হয়েছে বাৎসরিক বরফ উৎসব। বরফের তৈরি বিশালাকার ভাস্কর্যের পাশাপাশি ছিল আলোকসজ্জা, আতশবাজি ও আইসলাইড। মনোমুগ্ধকর আয়োজন নজর কেড়েছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্থানটিতে আগত পর্যটকদেরও। বরফের বিশাল ভাস্কর্যের ভেতর নানা রঙের আলো। মনোমুগ্ধকর এ দৃশ্য চীনের বরফ শহর খ্যাত হারবিনের। বরফের ভাস্কর্য, আলোকসজ্জা, আতশবাজি ও নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছর দেশটিতে পালিত হয় বরফ উৎসব, যার এবারের থিম শেয়ার ড্রিমস অব আইস অ্যান্ড স্নো, ইউনাইটেড হার্ট ইন এশিয়া। স্থানীয় সময় রোববার আয়োজিত এবারের আয়োজনে ছিল 500 মিটার লম্বা জনপ্রিয় বরফের স্লাইডও। মাইনাসের ঘরে তাপমাত্রা থাকা সত্ত্বেও বরফের তৈরি এই ওয়ান্ডারল্যান্ডে এসেছেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন অঞ্চলের পর্যটকরাও। এবারের আয়োজনের পরিধি অন্যান্য বছরকে ছাড়িয়ে গেছে বলে দাবি সংশ্লিষ্টদের। পুরো এলাকা জুড়ে ব্যবহার করা হয়েছে 3 লাখ কিউবিক মিটার বরফ। এটা অসাধারণ একটি অভিজ্ঞতা। যারা বরফের এই ভাস্কর্যগুলো তৈরি করেছেন, আমি মনে করি তারা শিল্পী। নিশ্চয়ই তাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমি ঠান্ডা সহ্য করতে পারি না। আমি তাদের ত্যাগের প্রশংসা করি। চীনের জনপ্রিয় এই উৎসবটি শুরু হয় 1983 সালে। প্রথম দিকে উৎসবটি দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে নজর কাড়তে শুরু করে বিশ্বের অন্যান্য প্রান্তের বাসিন্দাদেরও। কাকুলি আক্তার, সময় সংবাদ। ছেলেদের সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হতে চায় বাংলাদেশ। সময় সংবাদে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। 8 জানুয়ারি নেপালের কাঠমান্ডুতে বসবে সাফের গুরুত্বপূর্ণ সভা। সেন্ট্রাল ভেন্যু নাকি হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে এবারের সাফ, তার উত্তর মিলবে এ সভায়। ফরম্যাট চূড়ান্তের পরই আয়োজক হতে আবেদন করতে চান বাফুফে সভাপতি। এদিকে শুধু ছেলেদের ফুটবল নয়, জুলাইয়ে অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপও জমকালো আয়োজনে করার পরিকল্পনা আছে বাফুফের। 16 বছরের শাসনামল শেষে দেশের ফুটবলের অভিভাবক এখন তাবিথ আউয়াল। নতুন বছরে ফুটবলকে এগিয়ে নেয়ার পাশাপাশি চতুর্থবারের মতো সাফের আয়োজক হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। আমরা আয়োজক হতে পারি যদি আমাদের স্টেডিয়ামগুলি স্ট্যান্ডার্ডাইজড হয়ে যায়। অফকোর্স আমরা হোস্ট করতে চাই। অনেক বছর ধরে আমরা প্রমিস করে আসছি, বাট আমরা চেষ্টা করব যেখানে যেখানে আমাদের স্কোপ আছে সেখানে সেখানে জাতীয় দলের একটা ক্লিনিক বা শর্ট টার্ম ট্রেনিং বা যে কোনোভাবে প্লেয়ারদেরকে এক করার জন্য। সাফের আয়োজক হতে চাইলেও সভাপতিকে তাকিয়ে থাকতে হবে পৃষ্ঠপোষকদের ইচ্ছার ওপর। প্রতি আসরেই একটা নির্দিষ্ট দেশ আয়োজক হলেও এবার ভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। আগামী 8 জানুয়ারি নেপালের কাঠমান্ডুতে হবে সাফের গুরুত্বপূর্ণ সভা। সাফের সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল 7 জানুয়ারি সভায় অংশ নিতে যাবেন নেপালে। সেখানেই সিদ্ধান্ত হবে সেন্ট্রাল ভেন্যু নাকি হোম অ্যান্ড অ্যাওয়েতে হবে এবারের সাফ। মূল সাফের স্পন্সররা চাচ্ছে কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচগুলো করতে, ওনারা চাচ্ছে না কোনো সেন্ট্রাল ভেন্যুতে করতে। আমরা ওয়েট করতেছি যে আসলে চূড়ান্ত কোন ফরম্যাটে হবে, হোম অ্যান্ড অ্যাওয়ে নাকি সেন্ট্রাল ভেন্যুতে। এছাড়াও এবছর জুলাইয়ে ঢাকায় বসবে নারীদের অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ। দায় সারাভাবে নয়, বয়স ভিত্তিক এ আসরও জাঁকজমকপূর্ণভাবে করার পরিকল্পনা বাফুফের। আমরা আন্ডার 20 মেয়েদের সাফ টুর্নামেন্টে হোস্ট করতে যাচ্ছি। আমরা আশা করি তার আগেই আমাদের স্টেডিয়ামগুলো প্রিপেয়ার্ড হয়ে যাবে ফিফা এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। আমরা বিশ্বাস করি যে পাইপলাইনটা এখন আমরা ইনভেস্ট করতেছি সেটা নিশ্চয়ই ভবিষ্যৎ জাতীয় দল গঠন করতে অনেকটা আমাদেরকে সাড়া দিবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে কোনো দ্বন্দ্ব নয়, মূলত যোগাযোগের অভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, জানিয়ে মনক্ষুণ্ণ হয়েছেন তিনি। এমন মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিষয়গুলো নিয়ে 2 বোর্ড কর্তার মাঝে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এমন কোনো বিষয় সামনে আসবে না বলেও জানান ফারুক। শিগগিরই স্ট্যান্ডিং কমিটি ঘোষণার আশ্বাস দিয়েছেন বোর্ড প্রধান। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। সাকিব তামিমের পর নতুন নাটক ক্রিকেট বোর্ডে। এবার প্রকাশ্যে এলো সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্বের বিষয়। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে পরিবর্তন আসে ক্রিকেট বোর্ডেও। নতুন পরিচালক হয়ে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। জুলাই বিপ্লবকে ধারণ করা এই 2 কর্তার কথা ছিল একসাথে পথ চলে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। অথচ সভাপতি ফারুক আহমেদের একক কর্তৃত্বের কারণে এই 2 কর্তার দ্বন্দ্ব এখন আলোচনার কেন্দ্রে।
ফারুক ফাহিমের বৈরিতার শুরু NCL T20 দিয়ে। টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় নাজমুল আবেদিন ছিলেন না উদ্বোধনী অনুষ্ঠানেও। সময় যত গড়িয়েছে দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। আজকে বোর্ডের কর্মকর্তাদের সামনে ফাহিমকে নিয়ে কটু কথা বলেন ফারুক। সেখানে বোর্ড পরিচালক না থাকলেও পরবর্তীতে তা শুনে ক্ষোভ প্রকাশ করেন সভাপতির উপর। একই বোর্ডে দুই কর্তার দুই পথ, এসব বিষয় নিয়ে গণমাধ্যমে সভাপতির উপর একরকম ক্ষোভ প্রকাশ করেন নাজমুল আবেদিন ফাহিম। অভিযোগ করেন তিনি তার ইচ্ছে মতো কাজ করতে পারছেন না, যে কারণে পরিচালক পদও ছেড়ে দিতে চেয়েছিলেন। বিপিএল দেখতে এখন সিলেটে অবস্থান করছেন বিসিবি প্রেসিডেন্ট ও নাজমুল আবেদিন। ফাহিমের অভিযোগের বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। অজুহাত হিসেবে সামনে আনলেন যোগাযোগের অভাবকে। আমরা দুজনই নতুন ডিরেক্টর, আমরা ম্যাক্সিমাম কাজ দুজনই করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে একটু শেষের দিকে একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে, কেননা অনেক ডিসিশন আমার নিতে হয়েছে যে আমি বারবার ডাকবো সবাইকে, আবার নিব। কিছু কিছু ডিসিশন আছে খুব জরুরি ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ হয়েছে। সেটা আমি আশা করি আজকে আমি আলাপ করেছি আপনি যার কথা বলছেন তার সাথে, আমার মনে হয় জিনিসটা সলভ হয়ে যাবে। 4 মাস পেরিয়ে গেলেও এখনো স্ট্যান্ডিং কমিটি দিতে পারেনি ফারুক আহমেদের বোর্ড, জানিয়েও মতের অমিল ফাহিমের সঙ্গে। বারবার গণমাধ্যমে বললেও অজানা কারণে পিছিয়ে যাচ্ছে স্ট্যান্ডিং কমিটি ঘোষণা। জানা গেছে নাজমুল আবেদিন ফাহিম চাইছেন ক্রিকেট অপারেশনসের দায়িত্বে আসতে। বোর্ড সভাপতি অবশ্য আবারও কথা দিয়েছেন দ্রুতই কমিটি দেয়ার। ওয়ার্কিং কমিটিটা আমি মনে করেছিলাম যে কোনো এক সময় আমরা একটা ইন্টারিম ইলেকশন করতে পারবো, সো দ্যাট উই ক্যান টেক 2, 3, 5, 7, 10টা ডিরেক্টর নিতে পারি। একের অধিক কমিটি দিয়ে আমরা চেষ্টা করছি। এটা আমি করে এটা এখন লাস্ট মিনিট আমি ডিরেক্টরদের বলেছি আপনারা দেখেন। এসব বিষয় নিয়ে কথা হয়েছে দুই বোর্ড কর্তার। আশ্বাস দিয়েছেন সামনে আর হবে না এমন ভুল বোঝাবুঝি। আশা করব আমি এরকম কোনো কিছু আর আগামীতে হওয়ার সম্ভাবনা কম। তারপর ছোটোখাটো একটু ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, বাট এটা আমরা যতটুকু পারি কোনো মেজর ইস্যু না হলে আমরা ঠিক করে ফেলতে পারবো। মাধ্যমে আগে স্বীকার করলেও বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গটি সিলেটে এড়িয়ে গেছেন নাজমুল আবেদিন ফাহিম। কেবল মাঠের খেলা সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। তিনি বলেন, ঢাকা পর্বের মতো সিলেট চট্টগ্রামেও উপভোগ্য ম্যাচের প্রত্যাশা করছেন। যদি একজন মানুষ কোনো অপমানিত করা হয় তার জন্য দিন বদলের স্লোগান নিয়ে বোর্ডে আসা দুই কর্তার দ্বন্দ্বের খবরে উত্তপ্ত ক্রিকেট আঙ্গন। বিসিবি সভাপতি আপত্তিকর কিছু বলেছেন, সেটা গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানালেও সিলেটে গিয়ে হঠাৎ কি হলো নাজমুল আবেদিন ফাহিমের তা তিনিই জানেন। আলোচিত বিষয় নিয়ে এদিন মুখে কুলু পাটলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। সিলেটে বিপিএল এর উন্মাদনা একটু বেশিই দেখা যায়। লাক্কাতুরার উইকেটের রান হয়, দর্শকরা উপভোগ করেন। এবারও তেমনটাই আশা করছেন নীতি নির্ধারকরা। উইকেটে রান না হওয়ার কোনো কারণ নেই। বেসিক্যালি আমরা ন্যাশনাল T20 দেখেছি, NCL T20 খেলা দেখেছি, এখানে রান হয়েছে। মিরপুরে আমরা দেখেছি কিন্তু শৈত্যপ্রবাহ চলছিল, রোদ ছিল না, সো ওইখানে একটা চ্যালেঞ্জ ছিল যে উইকেটটা কেমন বিহেভ করে। ফর্চুনেটলি খুব ভালো বিহেভ করেছে। এখানে আমার মনে হয় যে অনেক রোদের কারণে দ্বিতীয় খেলাটায় উইকেটটা কেমন হয় সেটা একটু দেখতে হবে। মাঠের বাইরের বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা ফুল করতে পারিনি, এবং বাট বিপিএল শেষ হয়নি, সামনে আরও সুযোগ আছে সেগুলোকে মেন্ট করার। আমরা যে সিলেটে দর্শকদেরকে স্যাটিসফাই করতে পারি, চিটাগাংয়ে তাদের দর্শককে স্যাটিসফাই করতে পারি, এবং শেষ লেগে গিয়ে ঢাকাতে দর্শকদেরকে প্রথম যেই লেগটা হয়েছে সেরকমের কোনো কিছুর মুখোমুখি না হতে হয় সেই জিনিসটা এনশিওর করতে পারি, তাহলে ধরে নেব যে একটা ভালো বিপিএল আমরা উপর দিতে পেরেছি। উইকেট নিয়ে এবার প্রশংসা কুড়িয়েছে বিসিবি, তবে টিকেটের অব্যবস্থাপনায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে ঢাকা পর্বে। সিলেটেও প্রেস বক্স সহ কিছু জায়গায় আরও গোছালো হওয়ার সুযোগ রয়েছে। জুলাই আগস্ট বিপ্লবে সিলেটের শহীদ সাংবাদিক তুরাবের নামে গ্যালারির দাবিও উঠেছে। এসব বিষয়ে গুরুত্বের সঙ্গে দেখছে বোর্ড। জুলাই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছে তাদের স্মরণে তো আমরা সবসময় স্মরণ করি তাদের, বাট সেখানে যারা আহত হয়েছে, যারা কন্ট্রিবিউট করেছে, যারা বিশেষ করে আহত হয়েছে তাদের জন্য একটা জোন আছে এখানে। সিলেটে একজন আছেন, আমরা নিশ্চয়ই সেটা মাথায় রাখবো। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় তাকেও আমরা অন্তর্ভুক্ত করব। লাক্কাতুরার স্পোর্টিং পিচে দেশি ক্রিকেটারদের কাছ থেকে আরও ভালো পারফরমেন্সের আশায় বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ।
চায়ের দেশে আজ শুরু হচ্ছে বিপিএল উৎসব। প্রথম ম্যাচের জন্য প্রস্তুতি সেরে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। চলতি আসরে মিরপুরে মুখোমুখি দেখার জয় পেয়েছিল রংপুর। এবার হোম ভেন্যুতে প্রতিশোধের লক্ষ্য সিলেট দলের। লাক্কাতুরায় ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। দিগেন সিংহের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের প্রতিবেদন। 31st নাইটের হারের হতাশা ভোলার কথা নয় সিলেট স্ট্রাইকার্সের। এবারের বিপিএলে ওই একটা ম্যাচই খেলেছে তারা। মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে সে ম্যাচে হেরেছে 34 রানে। ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হয়েছে, ভেন্যু এবার ভিন্ন। হোম ভেন্যুতে প্রতিশোধের লক্ষ্য স্ট্রাইকার্সের। ক্রিকেট প্রেমী সিলেট সিটিতে বিপিএলের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে সিলেট রংপুর লড়াই। বিগম্যান রাকিম কর্নওয়াল ঝালিয়ে নেন নিজেকে। অসুস্থতা কাটিয়ে ফেরা দীর্ঘদেহী ক্যারিবিয়ান হতে পারেন গেম চেঞ্জার। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে জোরও তুলতে পারেন রাকিম। সঙ্গে ইনফর্ম লোকাল বয় জাকির আলী অনিক জ্বলে উঠলে হোম গ্রাউন্ডে স্ট্রাইকার্স যে কোনো প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারে হুমকি। তবে আপাতত শুধু প্রথম ম্যাচটা নিয়েই ভাবছে তারা। এখানে আমাদের এক্সপেকটেশন তো ভালো থাকবেই। ভালো দিক যে আমরা হোমে খেলছি, যদিও হোম বলতে কিছু নেই বিপিএলে, তারপরেও আমাদের প্রিপারেশনটা ভালো ছিল। মানে আমরা বেশ কিছুদিন আগে এসেছি, তো সেই দিক দিয়ে হ্যাঁ হোমের ক্রাউডের একটা সাপোর্ট থাকবে। হোপফুলি আমরা মানে যে কাজটা আমাদের করা দরকার, প্লেয়ারদের রাইট জায়গায় রাইট ডেলিভারিটা দেওয়া উচিত। তো ইনশাল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এখান থেকে হয়তো বা উইনিং ফেজে ফিরবো। সিলেটের একাদশে আসতে পারে পরিবর্তন। কর্নওয়াল সুস্থ, তাই ফিরতে পারে দলে। রনি তালুকদার ও রাকিম কর্নওয়ালকে দেখা যেতে পারে ওপেনিং জুটিতে। গ্লোবাল সুপার লিগ জয়ের পর বাড়তি আত্মবিশ্বাস রংপুর রাইডার্স শিবিরে। বিপিএলেও উঠছে তারা। জিতেছে 3 ম্যাচের 3টিতেই। সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায় সোহানের দল। আলহামদুলিল্লাহ আমরা প্রথম 3টা জিতছি এবং চেষ্টা থাকবে যে পরেরগুলো যে ম্যাচগুলো আছে ওইগুলো আমরা 1 বাই 1 ম্যাচ জিতার। আমরা একটা লক্ষ্যে আগতেছি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা ইনশাল্লাহ। সো ওইভাবে আর কি দল হিসেবে যেভাবে আমরা প্র্যাকটিস এবং যেভাবে আমাদের শিডিউল চলতেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন তামিমের বিপিএল অভিষেক হয়নি আশানুরূপ। ফরচুন বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ফিরেছেন 0 রানে, যদিও তার প্রভাব পড়েনি ম্যাচে। নাহিদ রানা, শেখ মেহেদি, সাইফুদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতিকার আহমেদ, সাইফ হাসানদের নিয়ে রাইডার্সের স্কোয়াড শক্তিশালী। স্ট্রাইকার্সের সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা বলাই যায়। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল। জয় দিয়েই সিলেট পর্ব শুরু করতে চায় তামিম ইকবালের দল। এদিকে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা রাজশাহীর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। ঢাকা পর্বের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে হারিয়ে বিপিএল শুরু করেছিল ফরচুন বরিশাল। এবার সিলেট পর্বেও বরিশালের শুরুটা হতে যাচ্ছে রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে। ঢাকা পর্বের শুরুটা দারুণ হলেও শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল তামিমের দল। কাগজে কলমে শক্তিশালী হলেও শেষ ম্যাচে নিজেদের প্রমাণ দিতে ব্যর্থ ফরচুন। তাই তো এবার সিলেট পর্বে কোনো ভুল করতে চায় না বরিশাল। এবারের বিপিএল মাত্র শুরু হয়েছে, আমাদের মাত্র 2 ম্যাচ শেষ হয়েছে। চিন্তার কোনো কারণ দেখছি না। এখন যার যার কাজে ফোকাস দিতে হবে। উইকেট ভালো মনে হয়েছে, বাউন্সও অনেক থাকবে। সিলেটে আমার প্রথম অভিজ্ঞতা এটা। এই কন্ডিশনের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে হবে। টপ অর্ডার নিয়ে কিছুটা দুশ্চিন্তা বরিশালের। 2 ম্যাচে দলকে ভালো রান উপহার দিতে পারেনি তামিম কাইলমায়ার্সরা। তাই তো এই ম্যাচে রানের খোঁজে থাকবে ফরচুন টপ অর্ডার। এদিকে 3 ম্যাচের 2 ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে দুর্বার রাজশাহী। দল ছন্দে না থাকলেও ব্যাটে বলে নিজেদের ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে নজর কাটছেন অনেকেই। ব্যাটিং পারফরমেন্স দিয়ে বাজিমাত করছেন এনামুল হক বিজয় এবং ইয়াসির আলী রাব্বি। 3 ম্যাচে 146 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের লড়াইয়ে এগিয়ে বিজয়। শুধু ব্যাটিংয়েই নয়, বোলিংয়েও উত্তাপ ছড়াচ্ছেন তাসকিন আহমেদ। 12 উইকেট নিয়ে তিনিও দখল করে রেখেছেন সর্বোচ্চ উইকেট শিকারীর জায়গা। এবার সিলেট পর্বে নতুন প্রত্যয়ে শুরু করতে চায় রাজশাহীও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। কোনো বিশৃঙ্খলা ছাড়াই সিলেটে বিক্রি হয়েছে বিপিএল এর টিকিট। ম্যাচের টিকিট সংগ্রহে তেমন ভোগান্তি পোহাতে হয়নি দর্শকদের। বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনও ছিল সতর্ক অবস্থানে। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। ঢাকা পর্ব শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন সিলেটে। কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই শুরু হবে বিপিএল এর সিলেট পর্ব। লাক্কাতুরায় এবার হবে মোট 12টি ম্যাচ।
সিলেট পর্বের প্রথম দিনের ম্যাচ দেখতে সকাল থেকেই টিকিট সংগ্রহ করেছেন ক্রিকেট প্রেমীরা। সিলেট জেলা স্টেডিয়ামের পাশে কাজী নজরুল অডিটোরিয়াম টিকিট কাউন্টারের বুথ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় টিকিট বিক্রি হয় সকাল থেকে। তবে ঢাকার উল্টো চিত্র সিলেটে। নেই দর্শকের দীর্ঘ লাইন, নেই হট্টগোল। ভোগান্তি ছাড়া টিকিট পেয়ে খুশি দর্শকরা। একই সঙ্গে সিলেট স্ট্রাইকার্স ও বিগম্যান কর্নওয়ালকে নিয়েও প্রত্যাশার কথা জানান সমর্থকরা। আমি 6 তারিখে টিকিট কিনলাম 2টা, তো বেশি করে আমি 2-3 মিনিট দাঁড়িয়েছি, টিকিট পেয়ে গেলাম। সিলেটও এবার উন্নত মানের প্লেয়ার আছে রাকিম কর্নেল। আশা করি যে ওটা সোয়ে আম্বরখানার বন্ধু ভাই পড়বো, ওটা আশা করি। তাই একটা ছক্কা মারবো, আমরা জিন্দাবাজার পয়েন্ট হয়ে বল পড়বো। সিলেট অবশ্যই জিতবে আর এই কাপ নিবে সিলেট এবারেই। সোয়ে তো খোয়া যায় না, আমার বাসা থেকে পড়তে পারে। আমার বাসা হইলো টিকিট স্টেডিয়ামের সামনে। আশা করি আমার বাসা সাধু হইয়া পড়তো। টিকিট খুব ভোগান্তি ছাড়া পাইছি, ভালো লাগে। গত বছর খুব বেশি ভোগান্তি হয়েছে, আর আজকেও আইছি 5টার সময় আইছি সকালে। এরকম সুযোগ সুবিধা ভাবে আমরা কোনো সময় টিকিট লইতাম পারছি না, ফার্স্ট টাইম মানে এরকম ভাবে টিকিট নিছি। নির্ধারিত বুথে সুশৃঙ্খল ভাবে চলছে টিকিট বিক্রি। এরপরও সতর্ক অবস্থানে আছে প্রশাসন। আমরা অবশ্যই কঠোর অবস্থানে আছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমাদের সিলেটে আসলে খুব ভালোভাবেই আর কি সাড়া পাচ্ছি। আমরা গতকাল থেকে আমরা এই কাউন্টার মানে লাক্কাতুরের কাউন্টারটা ওপেন করেছি, আর আজকে আমরা শহরে 2টা কাউন্টার খুলেছি এক সুন্দর পরিবেশে এবং কোনো বিশৃঙ্খলাহীনভাবেই আপনার টিকিটটা সেল হচ্ছে এবং আমরা আশাবাদী যে এই সেলটা আরো ডে বাই ডে বাড়বে। সিলেটে বিপিএল টিকিটের সর্বনিম্ন মূল্য 150 টাকা এবং সর্বোচ্চ 2000 টাকা। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই টিকিট কিনতে পেরে খুশি ক্রীড়ামোদীরা। অন্যদিকে দর্শক মেরমেরা নয়, গ্যালারি ভর্তি দর্শক পূর্ণ হয়ে জমবে সিলেট পর্বের বিপিএল আসর, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। ঢাকা পর্বের ব্যর্থতা ভুলে সিলেটে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ঢাকা ক্যাপিটালসের। এবার দলের সঙ্গে যোগ দিলেন ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর ও পাকিস্তানের সাবেক তারকা স্পিনার সাইদ আজমল। নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা দলের স্পিনারদের জন্য বড় ভূমিকা পালন করবে বলে মত আজমলের। কখনো ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটার হয়ে কখনো আবার দলের মেন্টরের দায়িত্বে। ঢাকার ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাইদ আজমলের সম্পর্কটা বেশ গভীর। আগে বিপিএলে ঢাকার হয়ে বল হাতে ঝড় তুললেও এবার দলের মেন্টরের ভূমিকায় কাজ করতে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার। ঘটা করে দেশের তারকাদের পারফরমেন্সে থিম সং প্রকাশ, বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্তি, কোনো কিছুই মাঠের পারফরমেন্সকে পরিবর্তন করতে পারছে না। বিপিএল এর শুরু থেকেই বেহাল দশা ঢাকা ক্যাপিটালসের। ঢাকা পর্বে দলটার হতশ্রী পারফরমেন্স হতাশ করেছে ক্যাপিটালস প্রেমীদের। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রংপুর রাইডার্সের বিপক্ষে হার, এরপর দুর্বার রাজশাহী আর খুলনা টাইগার্সের বিপক্ষে হারের ক্ষত সঙ্গী করেই মাঠ ছাড়ে দলটা। অধিনায়ক থিসারা পেরেরার 60 বলে 103 রানের অপরাজিত ইনিংসও খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ জয়ে রাখতে পারেনি কোনো ভূমিকা। তবে সিলেট পর্বে এবার হারের বৃত্ত থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দলটার, যেখানে ক্রিকেটারদের পরামর্শ দিয়ে বড় ভূমিকা পালন করবেন সাইদ আজমল। সিলেট পর্বে আর কোনো ভুল নয়, পাকিস্তানের সাবেক এই তারকা স্পিনারের পরামর্শে জয় তুলে নেবে সিলেট বলে প্রত্যাশা খোদ সাইদ আজমলের। ढाका को ज्वाइन किया है तो इससे मैं पहले भी खेल चुका हूँ, तो बड़ा अच्छा लगा यहाँ पे एज ए मेंटोर इनको ज्वाइन कर। कम्युनिकेशन का कोई मसला नहीं है यहाँ पे, और बड़े अच्छे हैं, सारे हेल्पफुल हैं। कोच, हेड कोच बड़ा ज़बरदस्त है। जैसे ही जीत का मोमेंटम हम स्टार्ट करेंगे, मुझे उम्मीद है कि हमारी टीम और बेहतर हो जाएगी। ओवरसीज प्लेयर वो भी आने हैं, मे भी 1-2 दिन में आ जाएं। बांग्लादेश तो सिमिलर पिचेज है पाकिस्तान जैसी, और हमेशा मैं यहाँ पे एंजॉय किया है और हमेशा अच्छी क्रिकेट खेली है। और मैं जो अच्छी क्रिकेट खेली हुई है मैंने उसका पॉजिटिव माइंड इन यंगस्टर में कन्वर्ट कर रहा हूँ, ताकि आने वाले टाइम में बांग्लादेश के जो यंग प्लेयर हैं स्पेशली स्पिनर वो आके परफॉर्म करें। এদিকে বাংলাদেশ নিয়ে স্মৃতি রোমন্থনও করেছেন ঢাকা ক্যাপিটালসের মেন্টর সাইদ আজমল। বাঙালিদের ভালোবাসায় তিনি মুগ্ধ বলেও মন্তব্য করেন। एक्चुअली मैं पहले बीपीएल खेलता रहा हूँ, और यहाँ बांग्लादेश में मैंने बहुत सारी क्रिकेट खेली है। 2 वर्ल्ड कप भी खेले हैं मैंने यहाँ का, 2011 और 14 के वर्ल्ड कप भी यहाँ खेला है, एशिया कप खेला है। तो जब भी मैं यहाँ पे आता हूँ इंजॉय तो करता हूँ। यहाँ पे बहुत मोहब्बत मिलती है, क्राउड बड़ा हेल्पफुल है। बाहर जाते हैं तो बहुत सारे वार्म पिक्चर बनाना चाहती है, तो एंजॉय करते हैं यहाँ पे हमेशा भी। মাঠে পারফরমেন্সে পরিবর্তন আনতে ভিন্ন সব পরিকল্পনা আনছেন ঢাকা ক্যাপিটালসের মেন্টর ও পাকিস্তানের সাবেক তারকা স্পিনার সাইদ আজমল। তাজিন খন্দকার, সময় সংবাদ।
জাতীয় ক্রিকেট লিগের ভেন্যু হলেও গেল ২৫ বছরে কোনো ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়নি রংপুর ক্রিকেট গার্ডেনের। বোর্ড পরিচালকরা বারবার আশার বাণী শোনালেও বাস্তবায়ন হয়নি কিছুই। গেল ১৫ বছরে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম টুর্নামেন্ট আয়োজন সহ বিভিন্ন আশ্বাস দিলেও নিজের আখের গুছিয়েছেন বলে অভিযোগ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান হিমেলের রিপোর্টে। রংপুরের ক্রিকেটের যতটুকু অর্জন তা এই ক্রিকেট গার্ডেনকে ঘিরেই। এ মাঠ থেকে উঠে এসেছে আন্তর্জাতিক মানের ক্রিকেটার, কিন্তু বছরের পর বছর অবহেলায় পড়ে আছে ভেন্যুটি। ভালো উইকেট, ড্রেসিং রুম, ইনডোর জিম সহ নেই অনুশীলনের উন্নত সুযোগ সুবিধা। ৩০ লাখ টাকা ব্যয়ে শুধুমাত্র ফেন্সিংয়ের কাজেই সীমাবদ্ধ ছিল এই মাঠটির উন্নয়ন। ২০২০ সালে ক্রিকেট একাডেমিগুলোর জন্য অফিস ও অন্যান্য অবকাঠামো গড়ে তুলতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও সেখানে কর্তা ব্যক্তিরা করেছেন মেলা বাণিজ্য। বিগত ১৫ বছরে এই ক্রিকেট গার্ডেনের বাউন্ডারি বা ঘেরা ছাড়া আর কোনো অবকাঠামোর কোনো কিছুই উন্নতি হয়নি। যাদের দায়িত্বে ছিল তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে নাই। ক্রিকেটের স্বার্থ তাদের কাছে কখনো প্রাধান্য পায়নি। গেল ১৫ বছরে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন সহ নানা আশ্বাস দিলেও কিছুই বাস্তবায়ন করেননি বলে অভিযোগ ক্রীড়া সংগঠকদের। রংপুরে সে ধরনের কোনো ক্রিকেট লিগের আয়োজন হয়নি। কেন যে হয়নি? উনি বলে যে না, ওই কেউ খেলতে চায় না, কোনো ক্লাব খেলতে চায় না। তো ক্লাব খেলতে না চাইলে উনি ওটার প্রতি অ্যাকশন নিতে পারতেন, যে কেন নেন নেই সেটা উনি ভালো জানেন। বিগত সময়ে যে ক্রিকেট স্টেডিয়ামটা নিয়ে যেটা করছে, এটা তো আসলে উনি রংপুরের মানুষ হিসেবে করে নাই। এটাকে পশু সমতুল্য বললেও কোনো খারাপ হবে না এবং তার শাস্তি হওয়া দরকার। জেলা ক্রীড়া সংস্থার প্রধান রংপুরের জেলা প্রশাসক জানান, নতুন কমিটি অনুমোদন পেলে রংপুরে প্রতিনিয়ত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি বিগত সময়ে বোর্ডকর্তাদের অর্থ লোপাটের খতিয়ান তুলে ধরা হবে। ক্রিকেট গার্ডেনের আশেপাশে আমরা যেটুকু জায়গাতে পারা যাবে সেইটুকু জায়গা আমরা গ্যালারি করতে চাই এবং রেগুলার বেসিসে যে লিগগুলো হওয়ার কথা, ক্রিকেট লিগ, সেগুলো যেন চালু হয়, সেগুলোর ব্যাপারে আমরা প্রথম পদক্ষেপ আমাদের সেটাও হবে। ১৯৯৯ সালে জাতীয় লিগের ভেন্যু হিসেবে নির্বাচিত হয় রংপুর ক্রিকেট গার্ডেন। ২০১২ সালে রংপুর বিভাগ ক্রিকেট দল পুনর্গঠিত হলে স্টেডিয়ামটি তাদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহারের জন্য সংস্কার করা হয়। এ মাঠে ২০১২ সালে রংপুর বিভাগ দলের ৩টি প্রথম শ্রেণীর ম্যাচ অনুষ্ঠিত হয়। নাসির, শুভ, আরিফুল সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য ক্রিকেটারের আতুরভূমি রংপুরের এই ক্রিকেট গার্ডেন। বৈষম্যহীন বাংলাদেশে যা একদিন গড়ে উঠবে প্রতিষ্ঠান হিসেবে, এটাই প্রত্যাশা সকলের। রংপুরের ক্রিকেট গার্ডেন থেকে রেদওয়ান হিমেল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। জানালেন মির্জা ফখরুল, গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি চেয়ারপারসনের। না ফেরার দেশে খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র আর্থ্রাইটিসে ভুগছিলেন দীর্ঘদিন। চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া। বাদ জোহর এফডিসিতে প্রথম জানাজা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।